আমরা গত ক্লাসে শেষ করেছিলাম এখানে এবং আমাদের আজকে কি করার কথা ছিল আজকে মেবি আমরা ইমেজ ভিউ নিয়ে কথা বলতে চেয়েছিলাম যে অনলাইন থেকে কিভাবে ইমেজ ইয়ে করা যায় ইউজ করা যায় ইমেজ ভিউ এর মধ্যে এরকম কিছু কথা বলেছিলাম এই তো জি ভাই। আজকে আমরা লাইব্রেরি ইমপ্লিমেন্টেশন শিখব অর্থাৎ লাইব্রেরি হচ্ছে আহ, আপনি যদি এই পুরো অ্যান্ড্রয়েড সিস্টেমটাকে আমি আবারও একই উদাহরণ দিচ্ছি পুরো অ্যান্ড্রয়েড সিস্টেমটাকে যদি আপনি আহ, চিন্তা করেন একটা অ্যান্ড্রয়েড অ্যাপসের সাথে সরি মোবাইল ফোনের সাথে অ্যান্ড্রয়েড ফোনের সাথে তাহলে লাইব্রেরি হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপস এই পুরো অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমাদের লাইব্রেরি ইনস্টল করার প্রয়োজন হবে বা অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে গিয়ে লাইব্রেরি ব্যবহার করার প্রয়োজন হবে লাইব্রেরির কাজ হচ্ছে এক একটা লাইব্রেরি এক এক ধরনের কাজ করে আমাদেরকে এক এক ধরনের ফিচার দিবে এক একটা লাইব্রেরি ইউজ করে আমরা এক এক ধরনের কাজকে ইজি করে ফেলতে পারবো আমাদের যেখানে 100 200 500 লাইন কোড লেখার প্রয়োজন ছিল সে সমস্ত কাজগুলোকে আমরা 1 থেকে 2 লাইন কোড করেই করে ফেলতে পারবো বা 4 5 লাইন কোড লিখেই কমপ্লিট করে ফেলতে পারবো সো লাইব্রেরি এমন একটা জিনিস যেটা আসলে আমাদের এই জার্নিটাকে স্মুথ করবে ঠিক আছে জাস্ট এতটুকু বুঝলেই হবে লাইব্রেরি বিষয়ে আপাতত এতটুকু নলেজ রাখেন যখন আমরা সামনের দিকে যাব আমরা বিস্তারিত দেখব সো লাইব্রেরি ইমপ্লিমেন্টেশন করার জন্য আমরা আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে গ্রেডেল স্ট্রিপস নামে যে ফোল্ডারটা আছে এটা আমাদের কোনো কাজ নাই বাট আদতে এখানে হিউজ কাজ আছে সো এটার মধ্যে আমাদের একটা ফোল্ডার আছে সেটা হচ্ছে একটা ফাইল আছে বিল্ড ডট গ্রেডেল বিল্ড ডট গ্রেডেল দুইটা আছে এটাকে বলা হয় একটা হচ্ছে অ্যাপ লেভেল মডিউল আর একটা হচ্ছে প্রজেক্ট লেভেল মডিউল ঠিক আছে প্রজেক্ট লেভেল বিল্ড গ্রেডেল আর একটা হচ্ছে অ্যাপ লেভেল বিল্ড গ্রেডেল সো এটা হচ্ছে অ্যাপ লেভেল বিল্ড গ্রেড দেখেন এখানে হচ্ছে যে বিল্ড গ্রেডের পাশে ব্র্যাকেটে লেখা আছে প্রজেক্ট আর অ্যাপ প্রজেক্ট মাই অ্যাপ্লিকেশন মডিউল অ্যাপ এরকম কিছু একটা লেখা আছে এবং এখানে হিজিবিজি অনেক কিছু কোড আছে So, আমরা লাইব্রেরি ইমপ্লিমেন্টেশন শিখবো তো আমরা আজকে যে লাইব্রেরিটা ইউজ করব সেটা কাজ হচ্ছে মূলত আমরা অনলাইন থেকে ইমেজ এনে সেটাকে ইমেজ ভিউর মধ্যে লোড করতে পারবো যেটা আমরা চিন্তা করি যে কিভাবে আপনি প্রশ্ন করেছেন যে কিভাবে অনলাইন থেকে ইমেজ ব্যবহার করা যায় এটা লাইব্রেরির সাহায্যে করা যায় এটা লাইব্রেরির সাহায্যে করা যায় সেরকম অনেক কাজ আছে যেটা লাইব্রেরি আমাদেরকে ইজি করে দিবে আমাদের টোটাল কনসেপ্টটাই একটা লাইব্রেরির মধ্যে আছে আমরা যেটা চিন্তা করি সেজন্য অনেক লাইব্রেরি ডেভেলপাররা অলরেডি তৈরি করে রাখছে ঠিক আছে সো এরকম অনেক লাইব্রেরি আছে যেটা তৈরি করা আছে অলরেডি জাস্ট আমরা ডাউনলোড করব আমাদের প্রজেক্টের মধ্যে ইমপ্লিমেন্ট করব এবং কাজ শুরু করে দিব ঠিক আছে সো এরকম একটা লাইব্রেরি হচ্ছে পিকাসো পিকাসো এমন একটা লাইব্রেরি যে লাইব্রেরির মাধ্যমে আসলে আমার স্ক্রিন দেখা যায় আমি স্ক্রিন শেয়ার দিয়েছি কি জি, জি স্যার। জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে সো আমরা এমন একটা লাইব্রেরি নিয়ে শিখবো যেটার নাম হচ্ছে পিকাসো সো পিকাসো লাইব্রেরিটার কাজই হচ্ছে মূলত ইমেজ নিয়ে কাজকর্ম সো ইমেজকে আমরা অনলাইন থেকে লোড করতে পারি ইমেজকে রিসাইজ করতে পারি মেইনলি কাজ হচ্ছে অনলাইন থেকে ইমেজ লোড করা ঠিক আছে সো আজকে আমরা আজকে এই প্রথম এআই এর একদম প্রফেশনাল লেভেলে ইউজ দেখব যেটা পিকাসো লাইব্রেরি ইউজ করে এবং আজকের পর থেকে আগামী ক্লাসগুলোতে আমি আপনাদেরকে এমনভাবে শেখাবো যে আমি নিজেও কিছু জানি না আপনারাও যা আমিও তাই সো আমরা চেষ্টা করবো একজন একজন বিগিনার হিসাবে আমি কিছুই জানি না সাপোজ আমি কিছুই জানি না আমি জাস্ট এতদিন পর্যন্ত আপনাকে যেগুলো শিখাইছি আমি এতটুকু নলেজই আমার আছে আমার এর বাইরে কোনো নলেজ নাই সো আমি এভাবেই অ্যাক্ট করব এভাবেই দেখার চেষ্টা করব যে কিভাবে নতুন জিনিসগুলো খুঁজে বের করে আনা যায় এআই এর মাধ্যমে আমি যেটা জানি না সেটা কিভাবে কাজ করা যায় এই আইডিয়াটা আমার মাথায় আসে আইডিয়াকে কিভাবে কাজে লাগানো যায় বা যতটুকু শিখেছি এতটুকুকে কিভাবে এক্সট্র্যাক্ট করা যায় প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়া যায় এপিআই নিয়ে কাজ করা যায় সার্ভার নিয়ে কাজ করা যায় যেগুলো আমরা জাস্ট এখন নিজের থেকে শেখার চেষ্টা করব আমি তো দেখাই দিবই প্লাস আমি যতটুকু দেখাবো তার বাইরে আপনাদেরকে চিন্তা করতে হবে আজকের পর থেকে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে ঠিক আছে সো ইন্টারনেট কানেকশন খুবই দুর্বল আজকে থেকে যদিও 10 Mbps ইন্টারনেট কানেকশন দেওয়ার কথা ছিল একই প্যাকেজে বা 500 টাকা 1000 টাকার প্যাকেজে অতিরিক্ত দেওয়ার কথা ছিল তারপরেও দেখি যে একই অবস্থা আছে এখনো সো আজকের নিউজ কি দেখছেন আপনারা এটা না ভাই এখনো খেয়াল করিনি তো। একই কি প্যাকেজে হয়েছে ভাই? একই প্যাকেজে আজকে থেকে হ্যাঁ। আপনারা ডাবল ইন্টারনেট কানেকশন পাবেন যাদের 5 Mbps ছিল 500 টাকার প্যাকেজ তারা এখন 10 Mbps পাবেন যাদের 10 Mbps ছিল ওই প্যাকেজে আপনারা 20 Mbps পাবেন এটা ঠিক করে দিচ্ছে গভর্নমেন্ট সো এটা আমি খুব এখন ইমপ্লিমেন্ট না হলে হয়তো বা খুব দ্রুত ইমপ্লিমেন্ট করা হবে কারণ আচ্ছা, আচ্ছা। লোকাল পর্যায়ে ইন্টারনেটগুলো আসলে এভাবে ওরা সার্ভ করতে চায় না ওই 5 Mbps এর একটা প্যাকেজ দিয়ে রাখবে ঠিক আছে হুম। স্পিডের যা না তাই অবস্থা আমরা ইন্টারনেট স্পিডে উগান্ডার চেয়েও পিছনে স্টারলিংক আসতেছে নাকি ভাই আমাদের? স্টারলিংক তো অলরেডি চলে আসছে স্টারলিংকের যে খরচ এই খরচ পোষাইতে গেলে তো কিডনি বেচা লাগবে তাহলে আর কি লাভ হলো বেশি?
এভারেজে ধরেন আপনি সেট আপ করতে 50 থেকে 60,000 টাকার মতো খরচ হবে পার মান্থ, আপনার 16-17 হাজার সর্বনাশ। টাকা আপনাকে পে করতে হবে। তাহলে তো কি হলো? তাই তো। সো পিকাসো তাই লাইব্রেরিটা আমরা 500 সার্চ টাকাই করতে ভালো। পারি এভাবে। কি? পিকাসো লাইব্রেরি অ্যান্ড্রয়েড লিখে সার্চ করলে গুগলে পেয়ে যাবেন। এটা গিটহাব থেকে নিয়ে নিতে হবে। সো গিটহাবে গেলাম এবং এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও নেওয়া যায়। সো গিটহাব থেকেও নিতে পারেন, আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও নিতে পারেন। গিটহাবও এদের অফিসিয়াল গিটহাব এদের অ্যাকাউন্ট। সো এটার ইমপ্লিমেন্টেশনের যে প্রসেস, যে কোনো লাইব্রেরি ইমপ্লিমেন্টেশন যে প্রসেস, এটা আসলে আমরা নির্ধারণ করি না। কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে হবে এটা আমরা জানি না। এটা যে লাইব্রেরি বানাইছে সে বলে দিবে আমাদেরকে কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে হবে। এক একটা লাইব্রেরি এক একভাবে ইমপ্লিমেন্টেশন করা হয়, এক একটা লাইব্রেরি ইউজ এক এক রকম। বাট বেসিক ফান্ডামেন্টালসগুলো একই, বেসিক কাজকর্মগুলো একই। এক্সট্রা কিছু কাজ অনেক সময় করা লাগে। এই লাইব্রেরি আপনাকে বলবে যে এই লাইব্রেরির জন্য এক্সামেলে আপনাকে কোনো কোড করা লাগবে কিনা, বা জাভাতে আপনাকে কোনো কোড করা লাগবে না। এমন অনেক লাইব্রেরি আছে যেটাতে এক্সামেলে কোনো কোড করা লাগবে না, জাভাতে কোড করলে ও নিজের মতো করে দিবে। আবার অনেক লাইব্রেরি আছে যেটাকে শুধু এক্সামেলেই কোড করতে হবে, জাভাতে কোড করার প্রয়োজন নেই। ঠিক আছে? সো লাইব্রেরি এটা বলে দিবে, যে লাইব্রেরি বানাইছে, যারা বানাইছে, যে কোম্পানি বানাইছে, তারা বলবে যে এই লাইব্রেরিটা কিভাবে ইউজ করতে হবে। ঠিক আছে? সো দেখেন এটা হচ্ছে পিকাসো। আমরা পিকাসোর যদি এটা গিটহাব, পিকাসোর অফিসিয়াল ওয়েবসাইটে দেখি, আরো একটা লাইব্রেরি আছে, এটার নাম হচ্ছে গ্লাইড। তো আমরা আগে পিকাসোটা দেখি, তারপরে বাকিগুলা দেখবো। একই কাজ, সবগুলো একই কাজ, যে কোনো একটা শিখলেই হলো। পিকাসোর যেটা ইয়ে ছিল, এটা কই? অফিসিয়াল ওয়েবসাইট একটা ছিল পিকাসোর। ইয়া, দিস ইজ। সো এটা হচ্ছে পিকাসোর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে ওরা বলে দিছে লাইব্রেরিটা কিভাবে ইউজ করতে হবে, এবং এখানে জাস্ট এটা দেখাই দিছে যে কোডগুলা কিভাবে করতে হবে। সো এখান থেকে আমরা লেটেস্ট ভার্সনটা নিব। যে কোনো ইয়ার ইনস্টল করতে হলে এটা লেটেস্ট ভার্সনটা প্রয়োজন, যে কোনোটা ইনস্টল করতে। তো এটা কিভাবে ইনস্টল করতে হবে দেখেন, এটা একটা লাইন দিয়েছে, ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন ফ্রম এয়ার মাভেন সেন্ট্রাল পেমেন্ট। এটা যা আছে লিখছে ইমপ্লিমেন্টেশন কম ডট স্টার্টআপ বিকজ অফ 2.8। আমরা লেটেস্ট ভার্সনটা একটু উপরে চেক করি। লেটেস্ট ভার্সন মেবি 2. ইয়েস, 2.8 এটা লেটেস্ট ভার্সন। সো পিকাসোর সমস্যা হচ্ছে পিকাসো অনেক ব্যাক ডেটেড, এটা অনেক পুরনো লাইব্রেরি। তবে এখন যেটা আসছে গ্লাইড, এটা নিয়মিত আপডেট হয়। দেখেন এটা লাস্ট আপডেট হয়েছে আগস্টের 10 তারিখে 2020 সালে। এরপরে এটা নিয়ে আর কোনো কাজ করে না এই কোম্পানিটা। তারপরেও পারফেক্টলি কাজ করে, যদিও এটা পুরনো লাইব্রেরি, তারপরে অনেক সুন্দরভাবে স্মুথলি কাজ করে। সো আমরা এটা কপি করবো, এই লাইনটা কপি করব, এই লাইনটা কপি করব। লাইব্রেরি এমন না যে আমাদেরকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে প্রজেক্টের মধ্যে দিতে হবে, এমন না। এই এক লাইন কোডের মাধ্যমে লাইব্রেরি আমাদের কোডের মধ্যে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। এটা কপি করার পরে আমরা আসবো এখান থেকে বিল্ড ডট গ্রেডেল অ্যাপ লেভেল প্রজেক্ট মডিউলের মধ্যে। এখানে আসার পরে দেখেন এখানে ডিপেন্ডেন্সিস নামে একটা, লাস্টের দিকে একদম শেষের দিকে ডিপেন্ডেন্সিস নামে একটা ব্র্যাকেটের মধ্যে অনেকগুলো কিছু লেখা আছে আবে যাবে। সো এর নিচে এসে থেকে এন্টার দিয়ে আমরা এই কোডটা এন্টার করে দিব, এই কোডটা বসায় দিব। এই কোডটা যখন বসায় দিব, তার মানে দেখেন উপরের দিকে একটা অপশন আসে সিঙ্ক নাও। যখন আমরা সিঙ্ক করব, অ্যান্ড্রয়েড স্টুডিও নিজে থেকেই জাস্ট এই লাইন কোডের মাধ্যমে ও নিজে থেকেই অনলাইন থেকে লাইব্রেরিগুলো ডাউনলোড করে নেবে। ঠিক আছে? সিঙ্ক করলে দেখেন ইম্পোর্টিং মাই অ্যাপ্লিকেশন গ্রেডেল প্রজেক্ট, ও অনলাইন থেকে এখন এগুলো ডাউনলোড করছে। অ্যান্ড্রয়েড স্টুডিও নিজেই ডাউনলোড করছে, করে প্রজেক্টের মধ্যেও অ্যাটাচ করতেছে, যেখানে যেটা প্রয়োজন, যে ফাইল দরকার সেটা সে করে নিচ্ছে। জাস্ট এতটুকু আমাদের কাজ, লাইব্রেরি ইমপ্লিমেন্টেশন এতটুকুই, আর কিচ্ছু না। যে কোনো লাইব্রেরি ইমপ্লিমেন্টেশন করতে গেলে ওই নির্দিষ্ট লাইব্রেরি আপনার এক লাইনের একটা কোড দিবে, সেটা নিয়ে এসে ডিপেন্ডেন্সিসের মধ্যে বসাতে হবে, শেষ। অনেক সময় আপনাকে মার্ভেল সেন্ট্রাল বা অন্যান্য কিছু অ্যাড করতে বলবে, সেটা সেটা পরের বিষয়, আমরা যখন দেখব। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে সেটিংস ডট গ্রেডেলের মধ্যে, এই যে সেটিংস ডট গ্রেডেল আছে, অনেক সময় বিভিন্ন লাইব্রেরি বলে যে এই যে রেসপিরেটরিস, গুগল, মার্ভেল সেন্ট্রাল, গ্রেডেল প্লাগইন, গুগল, বা এখানে এক একটা কোনো লাইন অ্যাড করতে বলে। ঠিক আছে? এই রেসপিরেটরিসের মধ্যে বা এই প্লাগইন ম্যানেজমেন্টের মধ্যে দু একটা লাইন অ্যাড করতে বলে অনেক সময়। তবে এগুলো খুবই রেয়ার কেস। ম্যাক্সিমাম সময় আপনাকে একটাই লাইন অ্যাড করা লাগবে, সেটা হচ্ছে এখানে। ওই লাইব্রেরির নির্দিষ্ট একটা লাইন থাকবে, সেটা এনে জাস্ট এখানে বসাই দিলে ওই লাইব্রেরি আপনার প্রজেক্টের মধ্যে ইমপ্লিমেন্ট হয়ে যাবে, এবং ওই লাইব্রেরি আপনি আপনার প্রজেক্টে ইউজ করতে পারবেন। ঠিক আছে? এ হচ্ছে লাইব্রেরি ইমপ্লিমেন্টেশন, এতটাই সহজ, কিচ্ছু নেই এর ভিতরে। জাস্ট ওখান থেকে আমরা কোডটা নিয়ে আসলাম, যে যেটা বলছে সেটা। এবং এখানে এরা বলে দিছে যে অর মাবেন, এটা আলাদা জিনিস, যখন অন্য ইয়ে যাবো তখন বুঝবো এটা। তো এখানে লাইব্রেরি ইমপ্লিমেন্টেশনে শুধু দেখানো হয়েছে, এখানে এখানে এক্সট্রা দেখানো হয় নাই যে কিভাবে লাইব্রেরিটা ইউজ করব না করব, এটা আসলে এখানে দেখানো হয় নাই। সো এটা দেখাইছে তারা তাদের মেইন ওয়েবসাইটে। ঠিক আছে? এদের যে মেইন ওয়েবসাইট, এখানে তারা দেখাইছে যে লাইব্রেরিটা কিভাবে ইউজ করব। ঠিক আছে? লাইব্রেরিটি ইউজ করার জন্য জাভাতে কোড করা লাগবে, তারা বলে দিয়েছে, এটা হচ্ছে জাভা কোড। এবং এখানে আরো কিছু ইনফরমেশন তারা দিছে। সেগুলো আমরা এখান থেকে এখন এই ওয়েবসাইটটা আপনারা একটু দেখে পড়ে বোঝার চেষ্টা করবেন যে কি আছে না আছে। আর আমি এটা বাদ দিয়ে আপনাদেরকে এমনিতে একটু বেসিক জিনিসটা দেখায় দিচ্ছি। ঠিক আছে?
এটা আমি হচ্ছে যে আপনাদেরকে কিভাবে কাজ করে বেসিক জিনিসটা দেখা দিচ্ছি। তারপর এখানে আরো অনেক প্যারামিটার আছে যেটা নিয়ে কাজ করা যায়। ইমেজকে আরো পারফেক্টলি নিয়ে আসা যায়, ইমেজকে ক্রপ করা যায়, ইমেজের রেজুলেশন নিয়ে কাজ করা যায়, ইমেজের রেজুলেশন বাড়ানো কমানো যেকোনো একটা সাইজ দিয়ে করা যায়। সো এগুলো করা যায় এখান থেকে এবং আপনি ইমেজটাকে আরো অনেক কিছু করতে পারবেন এখান থেকে, ঠিক আছে? সো এগুলো এখানে অনেক প্যারামিটার আছে, এগুলো আপনারা চেক করে করে দেখবেন। এটার প্রি লোডার ইউজ করা যায়, অনেক কিছু আছে। সো এগুলো চেক করে করে একটা একটা করে দেখবেন প্যারামিটার দিয়ে দিয়ে কাজ করছে কিনা। আমি জাস্ট কিভাবে ইউজ করতে হবে সেটা দেখাই দিচ্ছি, পরবর্তীতে এটা আমরা অ্যাডভান্স লেভেলে ইউজ আপনারা নিজেরাই টেস্ট করে দেখতে পারবেন। সো এটা এখনো ইম্পোর্ট হচ্ছে, অর্থাৎ ডাউনলোড হচ্ছে এখনো। এখনো বিল্ড হচ্ছে। স্যার লাইব্রেরি কি সাধারণত আমরা এই মডিউল অ্যাপের মধ্যেই রাখবো বিশেষ বিশেষ করে? জি, আমি বুঝতে পারিনি, আরেকবার বলেন, একটু জোরে বলেন। মানে বলতেছি যে মানে এই লাইব্রেরি গুলো কি আমরা অ্যাপের মধ্যেই কি রাখবো, যে মডিউল অ্যাপ হ্যাঁ, এটার এই যে মধ্যেই রাখবো? অ্যাপ সবসময় এটাতেই রাখতে হবে, build ডট গ্রেডেল অ্যাপ মডিউল, মানে অ্যাপ লেভেল বিল্ড গ্রেডেল, যেটা এটাকে বলা হয় অ্যাপ লেভেল বিল্ড গ্রেডেল, আর এটা হচ্ছে প্রজেক্ট লেভেল বিল্ড গ্রেডেল। সো এই যে দেখেন প্রজেক্ট লেখা আছে, এখানে অ্যাপ লেখা আছে, এই অ্যাপের মধ্যে এসে এই ডিপেন্ডেন্সিসটা আপনি অন্য কোথাও তো পাবেন না। এটা যদি আপনি এখানে ঢোকেন দেখবেন এই ডিপেন্ডেন্সিস লেখা না, এখানে এক লাইনের দুই লাইনের একটা কোড আছে। সো আপনার সবসময় লাইব্রেরি অ্যাড করতে হবে ডিপেন্ডেন্সিসের মধ্যে এসে। এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও ডিফল্টভাবে কিছু লাইব্রেরি অ্যাড করে দেয়, যেটা অ্যান্ড্রয়েড স্টুডিওর অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করার জন্য প্রয়োজনীয় দরকার, সেগুলো ডিফল্টভাবে কিছু লাইব্রেরি আপনাকে এখানে বসায় দেয়, ঠিক আছে? আর যেটা যখন যেটা আমাদের লাগবে তখন সেটা আমরা এখানে এনে বসাবো, এই লাইব্রেরিগুলো এখানে একটা ওয়ান বাই ওয়ান এন্টার দিয়ে দিয়ে একটা নিচে আরেকটা একটা নিচে আরেকটা এভাবে বসাবো। বুঝতে পারছেন? জি স্যার। আর আরেকটা মেসেজ, সেটা হচ্ছে আগামী কাল থেকে আমরা ক্লাসটা 9:30তেই নেওয়ার চেষ্টা করব, যদি আপনাদের কোনো সমস্যা না থাকে, কারণ আমার একটু প্রবলেম হচ্ছে। 10টার পরে নিলে আমার অন্যান্য কাজ থাকে, তো সো 10টার দিকে নিলে বা আমার অন্যান্য কাজের দিকে একটু প্রবলেম হচ্ছে। সো চেষ্টা করি আগামীকাল থেকে 9:30টার দিকে একটু এটা শুরু করতে। আর যদি আরও আগে পসিবল হয়, যেদিন আপনারা ফ্রি থাকবেন, যদি আরও আগে পসিবল হয় তাহলে আরও আগে কমপ্লিট করে ফেলাই ভালো হবে। শুক্রবার তো আপনাদের অফিস ছুটি থাকে, তো শুক্রবারে আরও আগে কমপ্লিট করা যায় এটাকে। এই ইমেজটার লিঙ্কটা কি? আমি কখনো চেক করে দেখি না, এটা দেখি তো এটা আসলে কোনো ইমেজ আসলেও আছে কিনা। হাই রে ইন্টারনেট স্পিড রে। এটা একটু সময় নিবে রান হতে বা ডাউনলোড হইতে, যদি বড় ফাইল হয় তাহলে একটু সময় নেবে। ইন্টারনেট স্পিড মুভি খুবই খারাপ, দ্যাটস এরকম আরো বেশি সময় নিচ্ছে। টেস্টিং এর ওয়েবসাইটে লোড হয় না, টেস্ট করব কিভাবে? হাই রে খুদা। আসে এমবিবিএসও ঠিকঠাক মতো আসতেছে না। হ্যাঁ, স্পিড খুবই খারাপ। এইটা হচ্ছে দেখেন সমস্যা, দেখেন আপলোড দিয়ে রাখছে 16 আনা, আপলোডের তো আমাদের প্রয়োজন নাই, বাট যেখানে ব্যান্ডউইথ দরকার সেই জায়গায় সাপ্লাই দিতে পারতেছে না। নাকি এরা আবার সরকারের সাথে বিদ্রোহ ঘোষণা করলো যে দিব না, কি কি করবি কর, পারলে ঠেকা। হতেও পারে ভাই, দেশের যে অবস্থা কি যে হয় না হয়। এখন তো আবার কথায় কথায় আন্দোলন হয় এখন আবার, হ্যাঁ, ওইটাই। এতে ব্যবসায় লস লেগে যাচ্ছে যদি একই দামে ডাবল প্যাকেজ দিতে হয়, তাহলে তো সমস্যা। এই জন্য আন্দোলন করে ইন্টারনেট স্পিড কমায়ও দিতে পারে, বলা যাচ্ছে না। হুম।
আন্দোলনের খুব দাম এখন ভাইয়া। তো সারাদিন লাগবে তাহলে দেখতেছি এটা ডাউনলোড হইতে। কি করে দেখাবো? আচ্ছা, আমার অন্য কোনো প্রজেক্টে পিকাসো কি অ্যাড করা আছে? পিকাসো অ্যাড করা আছে অন্য প্রজেক্টে, বাট ওটা তো হিজিবিজি কোড দেখাতে গেলে আপনাদেরই সমস্যা হবে। আচ্ছা, একটু ওয়েট করে দেখি ডাউনলোড হয় কিনা। আমরাও আন্দোলন করবো স্টারলিং সবার বাসায় ফ্রিতে দেওয়ার জন্য। স্টারলিংকের বিজনেস মডেল হচ্ছে ওরা এক একটা দেশে এক এক রকম প্রাইসে বিজনেস করে। এদের কোনো ফিক্সড অ্যামাউন্ট না যে এই প্রতিটা কান্ট্রিতে একই অ্যামাউন্টের বিজনেস করবে এমন না। কান্ট্রি ওয়াইজ বিজনেস করে। বাট বাংলাদেশের ক্ষেত্রে এটা আরো কমানো উচিত ছিল। কারণ এতটাও এগুলো ইউজ করতে পারবে কর্পোরেট বিজনেস যারা আছে, কর্পোরেট বিজনেস গুলোতে ইউজ করতে পারবে। পার্সোনাল ভাবে তেমন ভাবে ইউজ করার লোক খুব কম। কারণ এত টাকা দিয়ে প্যাকেজ কিনে তারপরে মান্থলি আবার এত টাকা দেওয়া, এটা হচ্ছে হুম, মানে খুব কম সংখ্যক মানুষ ইউজ কষ্টসাধ্য করতে পারবে। ব্যাপার। অ্যাফোর্ডেবল না। ঠিক। অ্যাক্টিভিটি ভালো, কনসেপ্ট ভালো, সব দিকই ঠিক আছে, বাট বাংলাদেশের জন্য সুইটেবল না। যদি মানে সাধারণ জনগণের কথা চিন্তা করেন বা সবার ক্ষেত্রে চিন্তা করেন, ইন্ডিভিজুয়ালি চিন্তা করতে গেলে এটা প্রবলেম ক্রিয়েট করবে। কর্পোরেট বিজনেসের জন্য ঠিক আছে, যে কোনো বিশেষ করে টিভি চ্যানেল, স্যাটেলাইট চ্যানেল যেগুলো ইয়ে করে, যে সময়গুলো ইন্টারনেট কানেকশন বন্ধ থাকলো, এরা তো টিভি চ্যানেলে ধরেন যে সম্প্রচার করতে পারে নাই, বা ইউটিউব চ্যানেলগুলোতে এদের কোনো কন্টেন্ট ছাড়তে পারে নাই, এদের জন্য ঠিক আছে। বাট ছোটখাটো বিজনেস বিশেষ প্রতিষ্ঠান, করে পার্সোনাল, বিশেষ করে ভাইয়া দেশে যখন টাকা পয়সা কয়লা কিছুই নাই, সব চলে গেছে, সেই সময় দেশের পরিস্থিতি, খুবই খারাপ ভাইয়া। ইকোনমিক পরিস্থিতি তারপরেও অনেকটা আগের চাইতে ঠিক আছে, বাট যেগুলো নিয়ে গেছে এগুলো আনতেই তো শেষ। হ্যাঁ, এগুলো আনতে সেটাই পারলে সেটাই। তারপরে না কিছু একটা হইতো। সুদূর পড়া হতো ব্যাপার। সমস্যা আসলে আপনি গভর্নমেন্টের দিয়ে তো দোষ নাই, প্রবলেম ইয়ে নাই। যে কোনো দোষ তো আপনি গভর্নমেন্টকে দিতে পারেন না, শুধু দোষ জনগণেরও আছে। কারণ আমাদের দেশের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা নিজেরাই, আমাদের দেশের প্রতি কোনো ভালোবাসা নাই, আমরা নিজেরাই দেশপ্রেমিক না। নিজেরাই সবসময় চিন্তা করি যে নিজে বড় হব কিভাবে, নিজে কিভাবে স্ট্যাবলিশড হব, মানুষ ধ্বংস হয়ে যাক, পুরা পুরা আমার দেশ ধ্বংস হয়ে যাক, বাট আমি ঠিক থাকলেই হলো। এই এই মাইন্ডসেটটা আমাদের দেশে সবচেয়ে বেশি। দ্যাটস ওয়াই বাংলাদেশের ডেভেলপমেন্ট আজকে এই জায়গায়। আমাদের কত পরে আপনার সিঙ্গাপুর স্বাধীন হয়েছে, মালয়েশিয়া স্বাধীন হয়েছে, এদের অবস্থাটা দেখেন আর বাংলাদেশের অবস্থাটা দেখেন। একটাই কারণ, আপনি উন্নত কান্ট্রিগুলোতে যদি কখনো ভিজিট করেন বা উন্নত কান্ট্রিগুলো নিয়ে রিসার্চ করেন, একটাই রিজন দেখতে পারবেন, তাদের দেশের জনগণ, তাদের দেশের নাগরিক দেশের প্রতি সাপোর্টিভ, দেশের প্রতি তাদের একটা ভালোবাসা আছে। বাট আমাদের দেশের জনগণ, সমস্যা হচ্ছে এরা নিজেরা কুলাইতে পারে না। এদের চিন্তা শক্তি এমন কখনোই কাজ করে না যে দেশ হুম, যদি ভালো থাকে আলটিমেটলি ও নিজে ভালো হয়ে যাবে। সবাই এটা চিন্তা করে যে আমি কিভাবে বড় হব, আমি কিভাবে ভালো থাকবো, বাট কখনো এটা কেউ চিন্তা করে না যে আমার দেশ যদি ভালো থাকে আলটিমেটলি আমি অটো ভালো থাকবো। কারণ একটা দেশ কখনো তার জনগণকে ফেলায় তো ডেভেলপমেন্ট বা উন্নত হইতে পারে না। একটা দেশ উন্নত মানে কি, তার সেটাই। প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা নাগরিক উন্নত, প্রত্যেকটা নাগরিক দুর্নীতি, কি বলে এটাকে, দারিদ্র সীমার ওপরে, এই ওপরে কেউ কেউ দারিদ্র সীমার নিচে বসবাস করে না, সবাই স্ট্যাবলিশ, সবাই, তাইলে না দেশটা ডেভেলপড হইলো। অন্যান্য পৃথিবীর হুম। কান্ট্রির অন্যান্য উন্নত দেশগুলোতে যখন কোনো দুর্যোগ হয়, ইয়ে হয়, তখন ওরা জিনিসপত্রের দাম কমায় দেয়। আর আমাদের দেশে 3 দিন বিদ্যুৎ না থাকলে দেখবেন যে মোমবাতির দাম হয়ে গেছে 100 টাকা। ঠিক। সমস্যা খুব এই জায়গায়। বাজে অবস্থা ছিল। আমাদের দেশে ডিফেন্স ব্যতীত, মিলিটারি ব্যতীত, বিশেষ করে আমাদের যে আর্ম ফোর্সেস গুলো আছে, আর্মি, নেভি, এয়ারফোর্স, এগুলা ব্যতীত দেশের সিভিলিয়ানদের মধ্যে দেশপ্রেম খুবই কম। মানে দেশের প্রতি নৈতিক মূল্যবোধ, দেশের প্রতি যে একটা দায়িত্ব, এটা নাই বললেই চলে। দ্যাটস ওয়াই দেশের আজ এই অবস্থা। দেশে তো এত দুর্নীতি হওয়ার কথা না। সবাই যদি নিজের নিজের জায়গা থেকে ক্লিন থাকে, এত বড় বড় দুর্নীতি হওয়ার কথা নাই। থাকবে, আপনি যতই ক্লিয়ার থাকেন, দেশ যতই ভালোভাবে চলুক, 2-4টা চোর শাসক থাকবে, এটা ঠেকাইতে পারবেন না। বাট এত বড় মাপের দুর্নীতি হবে না যদি জনগণ ক্লিয়ার থাকে। বাট আমাদের এই কনসেপ্টটাই দেশে ডেভেলপ করতে প্রবলেম, বাট ডেভেলপ নাই, আমাদের মধ্যে এই কনসেপ্টটা নাই। এটা যদি নিয়ে আসতে পারা যায় তাহলে দেখবেন অটো দেশ ঠিক হয়ে গেছে। ক্রাইম বলেন, যে কোনো ধরনের বড় বড় দুর্নীতি বলেন, এগুলো দেখবেন অটো ফিক্স হয়ে গেছে। এগুলোর পিছনে আর সময় দিয়ে নষ্ট করা লাগছে না। বাট
এই মেন্টালিটিটাই নাই বাঙালির মধ্যে। বাঙালির হ্যাঁ, এডুকেশন এই সিস্টেম আমার দেখা পৃথিবীর সবচেয়ে জঘন্যতম এডুকেশন সিস্টেম হচ্ছে বাংলাদেশের এডুকেশন সিস্টেম। এটা না আসে কোনো প্র্যাকটিক্যাল লাইফের কাজে, ও শুধু জীবনে চাকরির পিছনে দৌড়ায়। ও জীবনে কোনো কিছু নৈতিকতা শিখতে পারে না এডুকেশন থেকে। হ্যাঁ, এইটাই ভাই। নৈতিকতার জ্ঞানটা আসলে নেই মূল। ও শুধু ওই একাডেমিক নলেজটাই পাবে, এবং ও একাডেমিক নলেজটাও কাজে লাগাবে কোথায়? চাকরির জন্য, পড়াশোনার জন্য। পড়াশোনা শেষ, ওর একাডেমিক নলেজের কোনো কাজে আসবে না জীবনে। সেটা। আমাদের এটাই প্রবলেম দেশে আসলে। মানে বড় প্রবলেম আমাদের সেটাই। নিজেদের। সরকারকে দোষ দিয়ে লাভ নাই। দুর্নীতির যে বাংলাদেশে যে অবস্থা দুর্নীতির, আর বাঙালি, বিশেষ করে বাঙালির মাথায় যে বুদ্ধি আছে, পুরা পৃথিবী কাঁপায় ফেলতে পারতো বাঙালি যদি ঠিকঠাক কাজে লাগাইতে পারতো। আর পৃথিবীতে অন্যান্য দেশগুলা, উন্নত বিষয়গুলো, আপনি অন্য কোথাও যাওয়া লাগবে না। ইন্ডিয়াকে যে আমি এত গালিগালাজ করি, আমি নিজেই গালিগালাজ করি ইন্ডিয়াকে, বাট ইন্ডিয়ার কথা যখন আপনি এডুকেশন সিস্টেমটা দেখবেন, ইন্ডিয়ার এডুকেশন সিস্টেম দেখলে আপনাকে প্রশংসা করতে হবে। এটা সত্যি। কারণ হচ্ছে বাংলাদেশের বুয়েট রুয়েট বলেন, এগুলা বলেন, আর ইন্ডিয়ার আইআইটি বলেন, ইন্ডিয়ার আইআইটি থেকে গ্র্যাজুয়েট করে বের হয়ে ওরা হচ্ছে গুগলের সিইও, ওরা হচ্ছে টুইটারের সিইও, ওরা হচ্ছে ফেসবুকের বড় বড় দায়িত্ব, সমস্ত টেক জায়ান্ট কোম্পানিগুলোর দায়িত্ব এখন ইন্ডিয়ার লোকজন। ঠিক আছে। আর বাংলাদেশের বুয়েট থেকে বের হয়ে বুয়েটের টপ 10 স্টুডেন্টগুলো একটাও দেশে নাই, সব দেশের বাইরে। আর যেগুলোও থাকতেছে এগুলো হচ্ছে বড় মাপের চোর। এগুলা চিন্তা করে কিভাবে, যেগুলো সিভিল ইঞ্জিনিয়ার, এগুলো চিন্তা করে 10 কোটি টাকার রাস্তার প্রজেক্ট হলে কিভাবে 5 কোটি টাকা মেরে খাওয়া যায়, 5 কোটি টাকায় রাস্তা বানানো যায়। হুম, ঠিকই। এটা হচ্ছে সমস্যা। এখন যে দেশ আপনাকে শিখায়, খাওয়ায় দাওয়ায় বড় করলো, আপনি এখন সবকিছু তার কাছ থেকে শিক্ষা নিয়ে আপনি সার্ভিস দিচ্ছেন পৃথিবীর অন্য কোনো একটা দেশে যায়, উচ্চশিক্ষার নাম করে দেশের বাইরে যাচ্ছেন, যে আর ওখানে সেটেলমেন্ট হওয়ার চিন্তা ভাবনা একদম ফিক্সড হয়ে যাচ্ছেন। দেশে আর ওই আপনার যে নলেজ সেটা আর দেশের কাজে লাগতেছে না। সেটাই। বুয়েটের মতো প্রতিষ্ঠান থেকে যারা, আপনি খোঁজ নিয়ে দেখেন, বুয়েটের প্রথম 10 জন স্টুডেন্ট, প্রতিটা ব্যাচের প্রথম 5 জন বা 10 জন স্টুডেন্ট একটাও দেশে নেই। আপনি কাউকে দেশে খুঁজে পাবেন না। থাকে, অনেকেই থাকে, বাট ম্যাক্সিমাম ব্যাচের প্রথম সারির স্টুডেন্টগুলো একটাও দেশে নাই। সব গেছে তাদের মূল্যায়ন পিএইচডি নাই তো করার এই নাম নিয়ে দেশে। বা উচ্চশিক্ষার নাম নিয়ে গেছে, যাওয়ার পরে আর আসে নাই। ওইখানে বড় কোনো কোম্পানিতে চাকরি করতেছে, তাদের সার্ভ করতেছে, তার যে নলেজ সেটা তাদেরকে দিচ্ছে। বাংলাদেশ কিছু পাচ্ছে না। বাংলাদেশ মাঝখান থেকে তারা পাইলা পয়সা খাওয়ায় দাওয়ায় বড় করলো, আসে সার্ভিস দিচ্ছে অন্য কান্ট্রিতে যায়। তো যাই হোক, অনেক বকবক করলাম, আউট অফ দ্য কনসেপ্ট। আমরা এখন আমাদের একটা ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে, হ্যাঁ। সো আমরা এখন জাভাতে যাই। আমাদের একটা ইমেজ ভিউ অলরেডি আছে। জাস্ট আ সেকেন্ড। আপনাদের মধ্যে কেউ ফোন দিচ্ছেন আমাকে? ও না, এটা আমার একটা ক্লায়েন্ট। ওকে, সো আমরা, আমাদের একটা ইমেজ ভিউ মেবি অলরেডি নেওয়া আছে। সরি ফর দ্য ইন্টারাপশন। এটা ইমেজ ভিউ একটা নেওয়া আছে না আমাদের? নেওয়া নাই। সো আমরা একটা ইমেজ ভিউ আগে নেই এখানে, হ্যাঁ। আমরা একটা ইমেজ ভিউ আগে নেই, নিচের দিকে আসি। বাটনের নিচে একটা ইমেজ ভিউ নেই। এটা যেটা করছিলাম সেটা আছে থাকুক। আমরা একটা ইমেজ ভিউ নেই। ইমেজ ভিউয়ের আমরা উইথ দিচ্ছি, আমরা 150 ডিপি দিতে পারি। 150 ডিপি। অ্যান্ড এটা আমরা হচ্ছে হাইটও 150 ডিপি দিতে পারি, যাতে করে একটা ছোট দেখাচ্ছে এটা যদিও। আমরা এটাকে আচ্ছা দিই জাস্ট চোখে পড়ার জন্য, জাস্ট কনসেপ্ট আপনাদেরকে দেখানোর জন্য। সো এটা আমরা এখন নিচের দিকে সেটা ক্লোজ করে দিচ্ছি, তারপরে বাকি কোডটুকু আমরা করবো। এটা একটা আইডি অবশ্যই দিতে হবে, যেহেতু আমরা জাভাতে এটা নিয়ে কাজ করব। সো আইডি আমরা দিচ্ছি, জাস্ট ইমেজ ভিউ দিচ্ছি, আর কিছু দিচ্ছি না। সো ইমেজ ভিউ আইডি দিচ্ছি, এবং এটা রিসোর্স জায়গাটা আমরা ফাঁকা রাখবো। এখন আমরা যে এসআরসি দিয়েছিলাম না, ইমেজ ভিউ যে লিঙ্কটা ধরাই দিয়েছিলাম, এটা আমরা এবার আর দিব না, এবার এটা ফাঁকা রাখবো। ঠিক আছে, জাস্ট এতটুকুই। এবং এটাকে মার্জিন দিয়ে দিই আমরা উপর থেকে, তাহলে দেখতে ভালো লাগবে, নাহলে মিশে যাবে। মার্জিন টপ আমরা দিচ্ছি হচ্ছে 20 ডিপি। আর এটা আমরা গ্রাভিটি, লেআউট গ্রাভিটি, আচ্ছা গ্রাভিটি আপনাদেরকে দেখাইছিলাম, বাট লেআউট গ্রাভিটি কি দেখাইছিলাম? লেআউট গ্রাভিটি হচ্ছে আপনার মানে পুরা লেআউটটাই কোন জায়গায় থাকবে সেটা। গ্রাভিটি মানে তো বুঝেন, গ্রাভিটি মানে এটা কোথায় যাবে, আর সেম জিনিসটাই, শুধু লেআউট গ্রাভিটি। এখানে যদি আপনি গ্রাভিটি ইউজ করেন এটা কাজ করবে না, এখানে লেআউট গ্রাভিটি ইউজ করতে হবে, কারণ এটা একটা লেআউটের মতো বিহেভ করে। ঠিক আছে। সো এতটুকুই, ইমেজ ভিউটার কাজ এখানেই শেষ আমাদের। এখন ইমেজ ভিউকে আমরা এখানে এসে এখানে আমরা ইমেজ ভিউর জন্য একটা কি ভ্যারিয়েবল ধরি, ইমেজ ভিউটাকে পরিচয় করাই দিই, ইমেজ ভিউ অ্যান্ড
আমাদের এখানে আর কোনো কাজ না। এখন ইমেজ ভিউকে জাস্ট আমরা যেহেতু ওখানে উপরে নিয়েছি, আমাদের অ্যাজ ইউজুয়াল ইমেজ ভিউকে এখানে পরিচয় করায় দিতে হবে। ঠিক আছে, আমি আগেই বলেছি এই কাজগুলো আমাদের বারবার করা লাগবে, সো প্র্যাকটিস হয়ে যাবে। সো এখানে এটা গেল। তারপরে আমরা যে পিকাসো ইয়ে করলাম, সো পিকাসোটাকে দেখেন এই ওয়েবসাইটে বলে দিছে যে কিভাবে এই কোডটাকে আমরা ইউজ করতে পারি। এক লাইনের একটা কোড আছে, পিকাসো ডট গেট লোড ইউআরএল ইনটু ইমেজ ভিউ। সো আমরা এখানে এটা এক লাইনে করা আছে, এটা লাইন বাই লাইন করলে দেখতে সুন্দর লাগে, এক লাইনেও করা যায়। আমরা এখানে পিকাসো পি লিখলেই চলে আসবে। ঠিক আছে, যেহেতু এখন লাইব্রেরিটি ইমপ্লিমেন্ট হয়ে গেছে আমাদের, এটা আগে আমরা এখানে লিখে দেখি পিকাসো, পিকা লিখলে চলে আসার কথা। বড় হাতের পি দিয়ে দেখি, এই যে পিকাসো দিলাম, ডট গেট, দেখেন ডট গেট, তারপর আমরা নিচের লাইনে আসবো। ঠিক আছে, ডট লোড, এখানে গুগল থেকে আমাদের একটা ইমেজ দিয়ে দিছে, তারপরে নিচের লাইনে আসবো ডট ইনটু, ইনটু কোথায়, কোন কার মধ্যে লোড করব, ওই যে ইমেজ ভিউ আমরা এখানে একটা ডিক্লেয়ার করাইলাম না ইমেজ ভিউ, এই ইমেজ ভিউ এর মধ্যে আমরা এটা লোড করব। বুঝতে পারছেন, এই যে কাজ শেষ, এতটুকুই, জাস্ট এতটুকু। এখন এই ইমেজের লিঙ্কটা আমরা ছোট দিতে পারি, লিঙ্কটা অনেক বড় হয়ে গেছে, আমরা এটাকে ওই যে ইউআরএল শর্টেনার দিয়ে শর্ট করে নিতে পারি। জাস্ট আমরা দেখার জন্য আমরা এটা এখন একটু রান করে দেখি, তারপরে আমরা বাকি বিষয়গুলো দেখব। সো এই 3 লাইনের কোড যে কোনো ইমেজ ভিউ এর মধ্যে অনলাইন থেকে ইমেজ এনে লোড করাইতে পারবেন। ঠিক আছে, জাস্ট লিঙ্কটা এখানে বসাতে হবে এবং অবশ্যই এটা মাথায় রাখতে হবে দ্যাট এই যে এক্সটেনশনটা, ইমেজের যে লিঙ্কটা, এরকম কোনো লিঙ্ক হলে এটা কাজ করবে না যে লিঙ্কের শেষে আপনাদেরকে একটু দেখায়, এটা অনেক সময় আপনাদের প্রবলেম হবে, অনেক সময় না, এটা প্রবলেম হবেই, মাথায় থাকে না বিষয়টা। সেটা হচ্ছে ইমেজ, আমরা এখানে গুগলের ইমেজেস নামে একটা জিনিস আছে, সো ইমেজেসে গেলে এখানে সার্চ করলে শুধু ইমেজই আসবে, অন্য কিছু আসবে না। যে কিওয়ার্ড দিয়ে সার্চ করেন শুধু ইমেজই আসবে। সো টেস্ট লিখে যদি আমরা সার্চ করি, দেখেন এখানে অনেক ইমেজ আছে, বাট ইমেজের ক্ষেত্রে আমরা যদি ইমেজটা ওপেন করি, এই যে ইমেজটা লিঙ্কটা ওপেন করলাম, বাট ইমেজটা ইমেজই, বাট লিঙ্কের শেষে আসলে পিএনজি বা জেপিজি ডট এরকম কিছু একটা নাই। সো দিস ইজ দ্য প্রবলেম, এই জিনিসটা এই লাইব্রেরিটা ধরতে পারে না যে আসলেও এটা যে ইমেজ সে ডিটেক্ট করে ওই লিঙ্কটার মাধ্যমে। দেখেন এটা আমরা কি একটা হিবিজিবি লিঙ্ক আসে এটা যখন ওপেন করছি, বড় বিশাল বড় একটা লিঙ্ক আসে এবং লিঙ্কের শেষে স্পেসিফিক কিছু নাই। সো আমরা এটা করার জন্য যেটা করতে পারি, এটার বাম বাটনে ক্লিক করবেন, দুইভাবে করা যায়। করার পরে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এটা করা যায়। সো একটা লিঙ্ক আপনি পেয়ে যাবেন, শর্ট লিঙ্ক সিডিএন ডট এরকম হাবিজাবি এরকম কিছু একটা পাবেন, যার শেষে ডট জেপিজি অথবা ডট পিএনজি অথবা ডট ওয়েব যে কোনো একটা এক্সটেনশন আছে, এটা তো বোঝেন যে এক্সটেনশন, সো এক্সটেনশন থাকতে হবে। অথবা এটাকে ইনস্পেক্ট এলিমেন্ট করেও দেখা যায়, ইনস্পেক্ট এলিমেন্ট বোঝেন আপনারা, ইনস্পেক্ট এলিমেন্ট করেও দেখা যায় এই ইমেজটার অরিজিনাল রিসোর্সটা কি। ঠিক আছে, এটা একটু ঝামেলা। সো আপনি যদি কখনো কখনো এটা পাবেন না, এটা ইমেজ এভাবে ওপেন করলে এভাবে দেখা যায় না, কখনো কখনো ওরা হাইড করা থাকে ওদের সিকিউরিটি পারপোজ লিঙ্কগুলো অনেক ইমেজের। সো তখন ইনস্পেক্ট এলিমেন্ট করে আমরা নিতে পারি ইমেজগুলো। ঠিক আছে, এটা এখনো লোড হচ্ছে। সো ইনস্পেক্ট করলে আপনি যে ইমেজটা নিতে চান, সাপোজ আমরা এই ইমেজটা নিতে চাই, এই ইমেজটা আমরা নিতে চাই, সো এইটার ইনস্পেক্ট যখন আমরা করব, এই যে এইটার যখন ইনস্পেক্ট করব, সরি এটা ক্লিক লেগে গেল আমার থেকে, এটা যখন ইনস্পেক্ট করব তখন এই ইমেজের অরিজিনাল যে লিঙ্ক সেটা আমরা পেয়ে যাব। এটা এটা আমরা ইনস্পেক্ট করছি এটা। সো এটা ইনস্পেক্ট করলে দেখেন ইমেজের একটা লিঙ্ক আমরা এখানে পাবো, এই যে ইমেজ এসআরসি, এই যে এই লাইনটা দেখেন, এটা আমাকে হাইলাইট করে দিবে কোন জায়গায় আছে অবশ্য। এই যে আমাকে দেখেন পুরো লেখার মধ্যে এই জায়গাটুকু শুধু হাইলাইট হয়ে আছে। সো এইটার মধ্যে কোথাও একটা লিঙ্ক আছে, খেয়াল করে দেখবেন। এই যে প্রথমে পাওয়া যায় ইমেজ এসআরসি https cdn shop এরকম একটা লিঙ্ক পাওয়া যাবে। অনেক সময় সিকিউরিটি পারপাস বিভিন্ন ওয়েবসাইটের একটা টেকনোলজি আছে যেটা ইউজ করে, বিশেষ করে লারাভেল এটা করা যায় যে আপনি একটা যে লিঙ্কে ভিজিট করবেন সেই লিঙ্কের অরিজিনাল অ্যাড্রেস আপনি দেখাবেন না, এটা ব্যাকএন্ডে অন্য কোনো লিঙ্ক কাজ করবে, ফ্রন্টে অন্য একটা লিঙ্ক দেখাবে, এরকম করা যায় সিকিউরিটি পারপাস। অনেক সময় অ্যাডমিন প্যানেল হ্যাক হয়, অনেক সময় কিছু কিছু টুলস আছে যেগুলো দিয়ে জাস্ট অ্যাডমিন প্যানেলের লিঙ্কটা যদি আপনি খুঁজে বের করতে পারেন, যে কোনো ওয়েবসাইটের বিভিন্ন ধরনের অ্যাটাক করে, ব্রুট ফোর্স অ্যাটাক চালায়, বিভিন্নভাবে ওয়েবসাইটে অকেজো করে অ্যাডমিন প্যানেলটার অ্যাক্সেস নেওয়া যায়। সো এইটার সিকিউরিটিকে ইয়ে করার জন্য লারাভেলের ফিচারটা আছে যে আপনি ওই লিঙ্কটাকে দেখাবেন একটা লিঙ্ক, বাট ব্যাকএন্ডে চলবে আর একটা লিঙ্ক, সো ওই লিঙ্ক থেকে আপনি কোনো কিছুই করতে পারবেন না। আলটিমেটলি যখন আপনি ওই লিঙ্ক ভিজিট করবেন তখন আসলে আপনার ওইটা কাজ করবে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো ইমেজটা এভাবে নিতে হবে এখান থেকে, নিতে হবে, যার এক্সটেনশন হবে জেপিজি অথবা পিএনজি, বাট এক কথা যে কোনো একটা এক্সটেনশন থাকতে হবে, যে কোনো ইমেজের লাস্টে যদি কোনো এক্সটেনশন না থাকে সেক্ষেত্রে সেটা কাজ করবে না। সো আমরা এটা অ্যান্ড্রয়েড স্টুডিওতে বিল্ডে দিয়েছিলাম, হ্যাঁ বিল্ড তো হচ্ছে এখনো, এবং চেষ্টা করবেন এই লিঙ্কগুলোকে শর্ট করে ব্যবহার করার, কারণ এত বড় বড় লিঙ্ক ব্যবহার করার আসলে প্রয়োজন নেই।
বিষয়টা বুঝতে পারছেন? পিকাসো ডট গেট, এটা একসাথেও লেখা যায়, গেটের পাশের এই ডট দিয়ে লোড লেখা যায়, বাট দেখতে সুন্দর লাগে এভাবে লিখলে, বুঝতে পারছেন? অন্য কিছু না, দেখতে সুন্দর লাগার জন্য জাস্ট এতটুকু। তাছাড়া ওটা দেখেন এক লাইনে করছে, এটা এক লাইনে করা যায়। আমরা যদি পিকাসোর অফিসিয়াল ওয়েবসাইটে যাই তাহলে দেখবো ওটা এক লাইনে করছে, পিকাসো ডট গেট লোড, লোডের মধ্যে একটা ইউআরএল এবং ইনটু ইমেজ ভিউ, এতটুকুই। তারপর আরো কিছু ফিচার এখানে আছে, একটু দেখায় আপনাদেরকে। পিকাসো এ দেখেন এখানে এসে এটা এভাবে করছে, দেখছেন? সো পিকাসো ডট গেট ইউআরএল লোড ইউআরএল রিসাইজ, ওরা রিসাইজ করা যায় যে কত পিক্সেল বাই কত পিক্সেলে তুমি রিসাইজ করতে চাও, রিসাইজ এই প্যারামিটারটার মাধ্যমে রিসাইজ 50 পিক্সেল বাই 50 পিক্সেল, অর্থাৎ এটা একটা স্কোয়ার শেপে চলে আসবে। ক্রপ, সেন্টার ক্রপ, এটার অনেক কটা ফিচার আছে, সেন্টার ক্রপ, সেন্টার ফিট, এরকম আছে। সেন্টার ক্রপ মানে ইমেজটা সেন্টার থেকে উঠে আসবে, মানে চারিদিক থেকে ক্রপ হয়ে ইমেজটা যদি এমন ইমেজ হয় যেটা আপনার ইমেজ ভিউ, যে ইমেজ আমাদের ইমেজ ভিউটা কত ছিল 150 ডিপি বাই 150 ডিপি, বাট ইমেজের ধরলাম আমরা এমন একটা ইমেজ নিয়েছি যেটার অ্যাকচুয়াল সাইজ হচ্ছে 100 ডিপি বাই 100 ডিপি। সো এটা তো চারিদিক থেকে 50 ডিপি জায়গা ফাঁকা থাকবে না মাঝখান থেকে। সো সেন্টার ক্রপ দিলে যেটা হবে, পুরা ইমেজ ভিউটা জুড়ে ইমেজটা থাকবে, ওটা সেন্টারই ক্রপ হয়ে যাবে, মানে পুরো ইমেজ ভিউটা জুড়ে। এটা কি আপনাদেরকে দেখাইছিলাম সেন্টার ক্রপ বা সেন্টার ফিট এরকম কিছু দেখাইছিলাম এর আগে? এটা জেনারেল ইমেজ ভিউতেও পাওয়া যায়, এটা জিনিসটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। আর ইনটু ইমেজ ভিউ এরকম, ঠিক আছে? এখান থেকে এতটুকুই কাজে লাগে, এর বেশি আর কাজে লাগবে না। আরেকটা আছে, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার ইয়া প্রিলোডার আছে, এই যে প্লেস হোল্ডার আছে। প্লেস হোল্ডারটা হচ্ছে এক জিনিস, আর ইরোর আছে। প্লেস হোল্ডার হচ্ছে এরকম, যতক্ষণ পর্যন্ত না আপনার ইমেজটা অনলাইন থেকে লোড হচ্ছে আপনি চাইলে কিছু একটা দেখাইতে পারেন। এটা হইতে পারে একটা লোডিং অ্যানিমেশন দেখাই দিলেন, অথবা কিছু একটা। আর যখন ইরোর হবে লোড করতে, তখন একটা ইরোরের মেসেজ দিতে পারেন, ঠিক আছে? সো এখানে এটা করা যায়, প্রিলোডার, প্লেস হোল্ডার এবং ইরোর, এই দুইটা প্যারামিটারের সাহায্যে একই কাজ। এখানে জাস্ট আমরা লাইন বাই লাইন এই কোডগুলো লিখলেই কাজ করবে। প্লেস হোল্ডার আছে, ইরোর আছে, এবং হচ্ছে যেটা বললাম আপনার রিসাইজ আছে, সেন্টার ক্রপ, সেন্টার ফিট, যে কোনো কিছু এরকম ইউজ করতে পারেন। সো আমাদের ডিভাইসটা এতে রান হয়ে গেছে। আমরা আমাদের অ্যাপসটা ওপেন করি, তারপর দেখি কেমন হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে, রিসেন্টলি অ্যান্ড্রয়েড স্টুডিও কিছু প্রবলেম দেওয়া শুরু করছে, সেটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও এবং এই যে গুগল ক্রোম, এই দুইটা যদি একসাথে ইয়ে করেন, ওপেন করেন, তাহলে মানে অ্যান্ড্রয়েড স্টুডিও অটোমেটিক স্লো স্লো হওয়া শুরু করছে, ঠিক আছে? আচ্ছা, আমাদের এখানে ইমেজটা আসে নাই, ঠিক আছে? সামহাও কিছু একটা এরর হয়েছে। আমি এটা নিয়ে আসি আগে, অ্যাপসটা আপনাদেরকে আগে দেখাই, তারপরে দেখি কি সমস্যা। ও, ও, বুঝতে পারছি। ইমেজটা কেন আসে নাই বলতে পারেন কেউ? কোনো আইডিয়া আছে? আহ, আমরা তো সবকিছু ঠিকঠাকই করলাম, ওদের রেকমেন্ডেশন অনুযায়ী কোড করলাম, তারপরেও কেন আসলো না? এটা তো আমাদের তো কোনো ভুল নাই। ইভেন আমাদের জাভাতে কোনো ইরোরও দেয় নাই, অ্যাপটা সুন্দরভাবে রান হয়েছে, এখানে কোনো ইরোর সাইনও নাই, তারপরেও দেখেন আমাদের এখানে ইমেজ লোড হয় নাই, ফাঁকা। কেন হইলো? কোনো আইডিয়া? ভাইয়া সোর্সের ওখানে কি কিছু অ্যাড করা লাগবে? সোর্স বলতে গেলে না, এখানে আমাদের এক্সএমএল আমাদের কোড পুরোপুরি পারফেক্ট আছে, এখানে যেহেতু আমরা করছি, তারপরেও অ্যাড হয় নাই কেন? এখানে দেখেন আমরা সোর্স দেই নাই, বাট আমরা যদি সোর্স দিতাম তাহলে হয়তো বা সেই সোর্সের ইমেজটা লোড হইতো। দেখেন আমাদের এআইও আমাদের কোনো সাজেশন দিচ্ছে রাইট। না এখন, তার মানে আমাদের কোড ঠিক আছে, আমাদের কোডে কোনো প্রবলেম নাই। যদি প্রবলেম থাকতো তাহলে এআই এখানে আমাদের যে মাউসটা কার্সরটা আমাদের ব্রিফিং করতেছে, ব্লিঙ্কিং করতেছে, ও আমাদেরকে সাজেশন দিচ্ছে তুমি এটা করো ওইটা করো, যেমন আমরা লিখতে গেলে কোড আসে না, সাজেশন আসে। সো আমাদের, আমরা এটা নিশ্চিত থাকি যে আমাদের কোডে কোনো প্রবলেম নাই, কারণ যদি প্রবলেম থাকতো তাহলে এআই আমাদেরকে সাজেশন দিত। এখানে দেখেন আমি এন্টার দিচ্ছি, তারপরেও কোনো সাজেশন এখানে আসছে না, কিছু লেখার কথা বলতেছে না সে। সো কি প্রবলেম হতে পারে একটু আইডিয়া করে ভাবেন তো, বা চিন্তা করতে পারেন, কোনো মাথায় কিছু আসে? স্যার এখানে ইনভার্টেড কমা হবে স্যার, কোথায়? ইউআরএল এর পাশে, কোথায় কোথায়? ওই লোডের একদম শেষে লাস্টে। না, লোডের লোড শেষে লোড মানে যেখানে, এই যে এরকম ইনভার্টেড কমা হবে তাই বলতেছেন? জি 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 স্যার। না, এটা হবে না, কারণ এটা যদি হইতোই তাহলে তো
ওটা তো কোডের ভুল, এক্সাক্ট এটা বড় ও সড়ো মাপের আচ্ছা। ভুল। তাহলে তো আমাকে এখানে অ্যান্ড্রয়েড ডিসপ্লেতে ইরোড দেখাইতো, এবং এটা হুম হুম। ইনভার্টেড কমা কেন হবে আপনাকে বলি। আপনি চিন্তা করতেছেন যে এটা না তাই না। দ্বিতীয় লাইনে আসি তাই, বাট এটা দেখেন, সরি, এটা দেখেন, এবার ঠিক আছে দেখেন তো, এখানে হুম ইনভার্টেড হুম কমা হুম। দিলে ঘটনা কি হইতো বলেন তো? এখানে যদি ইনভার্টেড কমা দিতাম তাহলে তো কোড আরো ইরর হয়ে না, যেত। দেখেন ইনভার্টেড কমা একটা দেই, এরর হয়ে যেত। কোড কি ব্যাপার, অ্যাপস এখানে থেকে ইনভার্টেড কমা শুরু নিচ্ছে, থেকে ইরর দিচ্ছে, ঠিক আছে। সো পুনরায় কি রেস্টার্ট করতে হবে ভাইয়া এটা? জি, শুরু থেকে কি ইমুলেটর চালাতে হবে নাকি না, রেস্টার্ট? প্রবলেমটা আপনারা কেউ চিন্তাই আচ্ছা। করতে পারছেন না, এটাই হচ্ছে সমস্যা। হ্যাঁ, যে আমি এর আগেও বলেছি, তারপরেও আপনি হচ্ছে যে এটা বুঝতে পারছেন না বা মাথায় আসছে না, এটাই স্বাভাবিক। আপনাদেরকে শুরুতে মনে আছে একটা কথা বলছিলাম যে আমরা অ্যান্ড্রয়েডের মধ্যে যখনই বড় কিছু করতে যাবো আমাদের কাছ থেকে ম্যানিফেস্ট থেকে পারমিশন নিতে হবে। আমরা জি, সবকিছু জি, জি, করছি বুঝতে এখানে, পারছি। বলেন তো কি এমন কাজ করছি যেটা কাছ থেকে অ্যান্ড্রয়েডে আমরা ওদের কাছে অপরাধী হয়ে গেছে, আমাকে অ্যাপসটা কাজ করতে দিচ্ছে না। আমরা তো বসের কাছ থেকে পারমিশন নেটওয়ার্ক, নেই নাই। ইন্টারনেট ভাইয়া? ইয়েস, পারমিশন? ইয়েস, রাইট। ইয়েস। আমরা জি, জি, সবকিছু করছি, বাট আমরা ইন্টারনেট পারমিশনই নেই নাই, যে ইমেজটা তো ইন্টারনেট থেকে নিয়ে আসবো, সো ইন্টারনেট পারমিশনই তো নেই নাই, আমাদের ইন্টারনেট থেকে ইমেজ নিয়ে আসবে কিভাবে? সেটা। আমাদের এখন ম্যানিফেস্টের কাছ থেকে একটা পারমিশন নিতে হবে, ইন্টারনেট পারমিশন, ঠিক আছে। সো এরকম যখন আপনারা কোনো অ্যাপসের ফাইল নিয়ে কাজ করবেন, বা আপনি এমন একটা অ্যাপস বানাচ্ছেন যেটা, আপনি কোনো একটা অ্যাপস বানাচ্ছেন যেটা আসলে কোনো ডেটা বা অডিও বা ভিডিও ফোনে সেভ করতে হয়। আপনি একটা বাটন বাটন বানাচ্ছেন, যে বাটনে চাপ দিলে ফোনের ভিতরে কোনো একটা ইমেজ সেভ হয়, বা আপনি চান যে বাটনে ক্লিক করলে ইমেজ বাটন থেকে, ফোন থেকে সিলেক্ট করা যায়, ফোল্ডার সিলেক্ট করা যায়, ঠিক আছে। তো সেই সময় আপনাকে আবার ফাইল পারমিশন নিয়ে কাজ করতে হবে। আপাতত ইন্টারনেট পারমিশন থেকে ইন্টারনেট পারমিশন নেওয়ার জন্য দেখেন ইউজেস পারমিশন নামে একটা অপশন আছে প্রথমেই। আমরা যখনই দিয়েছি সাজেশন আসে ইউজেস পারমিশন, নেম হচ্ছে ইন্টারনেট, এখানে একটা আছে, এই যে ইন্টারনেট, এই যে ইন্টারনেট, অ্যান্ড্রয়েড ডট পারমিশন ডট ইন্টারনেট, এটাই, এতটুকু নিলেই হয়। তবে এবং এটাকে ক্লোজ করার বুদ্ধি হচ্ছে এভাবে, এভাবে ক্লোজ করার বুদ্ধি, আপনি যে কিবোর্ডের পাশে যে স্ল্যাশ সাইন আছে শুধু স্ল্যাশ দিলে হয়। তবে বেটার সিস্টেমের জন্য আরও বেশ কিছু পারমিশন নেওয়া যায়, এটা নিলেই যথেষ্ট, এটা নিলেই হয়। তবে ইন্টারনেট আছে কি না এটা চেক করতে চাইলে আমাদের আরও দুইটা পারমিশন প্রয়োজন হয়। এখন তো এটা আমরা দেখছি জাস্ট পারমিশনটা নিলাম, যদি ইন্টারনেট থাকে তাহলে লোড হবে, যদি না থাকে তাহলে লোড হবে না, তাই না? বাট আমরা চাইলে চেক করতে পারি যে ইন্টারনেট আছে কিনা, আদতেও আমার কাছে ইন্টারনেট ফোনে আছে কিনা। আমরা তো পারমিশন নিয়ে নিলাম, বাট ফোনে তো ইন্টারনেট নাও থাকতে পারে, তখন তার লোড হবে না। সো আমরা এক্ষেত্রে চেক করার জন্য আরও দুইটা পারমিশন নেওয়া যায়, সেটা হচ্ছে ইন্টারনেট, এটা হচ্ছে অ্যাক্সেস নেটওয়ার্ক স্টেট, অ্যাক্সেস নেটওয়ার্ক স্টেট অর্থাৎ ইউজারের নেটওয়ার্ক স্টেটকে আমি অ্যাক্সেস করছি, এবং আরেকটা হচ্ছে অ্যাক্সেস ওয়াইফাই স্টেট। এই দুইটার মিনিং হচ্ছে নেটওয়ার্ক স্টেট মানে হচ্ছে আপনার সিমের অর্থাৎ ডেটা নেটওয়ার্ক আছে কিনা, যদি থাকে থাকলো, না থাকলে নাই। যদি না থাকে, আমরা বলেছি কোডগুলো লাইন বাই লাইন এক্সিকিউট হয়, তার মানে সে প্রথমে এটা চেক করবে যে ডেটা অ্যাক্সেস আছে কিনা, যদি ডেটা অ্যাক্সেস পায় তাহলে এখানেই কোড থেমে যাবে, নেক্সট লাইনে যাওয়ার প্রয়োজনই মনে করবে না। আর যদি না পায় সেক্ষেত্রে সে ওয়াইফাই অ্যাক্সেস আছে কিনা বা ওয়াইফাই আছে কিনা এটা চেক করবে। প্রথমে সে চেক করবে ইন্টারনেট আছে কিনা, যদি ইন্টারনেট থাকে তাহলে সে ডাউনলোড করবে, ইন্টারনেট অ্যাক্সেস যেহেতু আমরা নিয়েছি। যদি না থাকে তাহলে সে চেক করবে যে ইন্টারনেট আদৌ আছে কিনা, মানে এটা ইন্টারনেট অ্যাক্সেস সে নিয়ে নিছে, বাট তারপরে সে চেক করছে। আমরা এই দুটাকে আগে দিতে পারি, সরি, এটা দুটাকে আমরা শুরুতে দিতে হবে। এটা আগে পরে দেওয়াটা কোনো প্রবলেম হয় না এখানে, বিকজ অফ এটা সবকিছু একদম এত ফাস্ট রান হয়। ম্যানিফেস্টের গুলো প্রথমে অ্যাপ যখন রান হয় তার আগেই ম্যানিফেস্ট ফাইলটা রান হয়, তারপরে আপনার পুরো অ্যাপসের মেন অ্যাক্টিভিটি রান হবে। এবার যদি আমরা অ্যাপসটা রান করি, আশা করছি যে আমরা আমাদের এই এটার ভিতরে আমাদের ইমেজটাকে দেখতে পারবো, কারণ আমাদের এতক্ষণ ইন্টারনেট পারমিশন নেওয়া ছিল না। আমরা যে কাজ করব আমাদের বসের কাছ থেকে পারমিশন নেই নাই, দ্যাটস ওয়াই আমাদেরকে এই কাজ করার অনুমতি দেওয়া হয় নাই। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ইউজারের পারমিশন নিয়ে কখনোই উল্টাপাল্টা কিছু করতে যাবেন না, খুব ভেজালে পড়ে যাবেন, চরম বিপদে পড়ে যাবেন প্লে স্টোরে যদি এই ধরনের কাজ করতে যান। ইউজারের পারমিশন নিয়ে অনেক কিছু করা যায়, আপনি চাইলে পুরো ইউজারকে মানে খায়া ফেলতে পারবেন, ঠিক আছে। আপনি চাইলে ইউজারের সমস্ত ডেটা 1 সেকেন্ডের মধ্যে সার্ভারে নিয়ে চলে আসতে পারবেন। আপনি ইউজারের ডিভাইসে যত ফটো আছে, গ্যালারিতে যত ইমেজ আছে, সবকিছু সার্ভারে নিয়ে চলে আসতে পারবেন। ইউজারের যত ফোন কল রেকর্ড আছে, ভয়েস কল রেকর্ড আছে, যাবতীয় সব ডেটা একেবারে কয়েক সেকেন্ডের মধ্যে সার্ভারে নিয়ে চলে আসতে পারবেন চাইলে। এবং এটা করে হচ্ছে গুগল, ফেসবুক, এরা এটা করে, ঠিক আছে। আহ, আপনি দেখবেন, আপনি ফেসবুকটা ওপেন করে দেখেন, আপনার পুরা ইয়ের অ্যাক্সেস দেওয়া আছে, আপনার ক্যামেরার অ্যাক্সেস দেওয়া আছে, আপনার মাইক্রোফোনের অ্যাক্সেস দেওয়া আছে, আপনার গ্যালারির অ্যাক্সেস দেওয়া আছে, আপনার ফাইলের অ্যাক্সেস দেওয়া আছে। সো ওরা চাইলেই আপনার যে কোনো ফাইল, ওরা এবং এটা যেটা করে ওরা ওরা এটাকে রিসার্চের কাজে ইউজ করে। এই যে কোটি কোটি ডেটা এআই মডেল আপনারা দেখছেন এখন, চ্যাট জিপিটি দেখেন,
জেমিনাই দেখেন, এদেরকে ট্রেন করার জন্য এরা ইউজ করে। দেখেন আমরা এটা পাওয়া গেছি, ইমেজটা পাওয়া গেছি, এটা গুগলের একটা ইমেজ ছিল, ঠিক আছে। এই ইমেজের এই ইমেজটা যদি আমরা এখন ক্লিক করে ওপেন করে দেখবো এটা গুগল ছিল, ঠিক আছে। দেখেন ইমেজটা গুগলের একটি ছবি ছিল, এই যে এখানেও যেটা আছে এখানেও সেটা আছে, দেখতে পাচ্ছেন। সো আমরা যে কোনো ইমেজ, এখন চলেন এটা একটু ইউজ করে দেখি, আমাদের এই লিঙ্কটা দিয়ে দেখি কাজ করে কিনা। এই লিঙ্কটা আমরা জাস্ট চেঞ্জ করে দিলাম, এবার এটা আমরা ইয়ে করে দেখি কাজ করে কিনা, রান করে দেখি। আমরা এবার টেস্ট নামের একটা ইমেজ দিয়েছি, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে ইমেজটা, এই যে এই ইমেজটা আমরা দেখতে চাই এখানে। চলেন দেখা যাক কি অবস্থা কি হয়। আরেকটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে আপনাদেরকে স্ট্রিং দেখাইছিলাম কাজ করার জন্য, স্ট্রিং। জি ভাই, স্ট্রিং তো দেখাইছেন। আচ্ছা তাহলে বলেন তো, আমরা ধরেন এখন এই ইমেজটাকে 100 জায়গায় ব্যবহার করছি এই কোডের মধ্যে, ঠিক আছে। আমাদের এই কোডের মধ্যে 100 জায়গায় ইমেজটাকে আমরা অনলাইন থেকে লোড করছি। এখন 100 জায়গায় কি আপনি এভাবে লিঙ্ক বসাবেন? এটা সম্ভব? আর যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আপনাকে 100 জায়গায় চেঞ্জ করতে হবে। এটা হিউজ প্যারা না? অবশ্যই। এই দেখেন টেস্টে চলে আসছে এখানে। সো আমরা যেটা করতে পারি, এই ইমেজটাকে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে পারি না, এই লিঙ্কটাকে, এবং সেই ভ্যারিয়েবলটা আমরা সব জি জায়গায় জি। ইউজ করলাম। এবং যদি কোনো চেঞ্জ করার প্রয়োজন হয় আমরা জাস্ট ওই ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করে দিলাম, সব জায়গায় চেঞ্জ হয়ে গেল। জিনিসটা মজার না? তো চলেন আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, যেটা নাম হচ্ছে স্ট্রিং। দেখেন গুগল আমাকে সাজেশন দিয়ে দিচ্ছে স্ট্রিং, এটার নাম দিচ্ছে ইউআরএল, এবং ডাবল কোটেশনের মধ্যে, যেহেতু স্ট্রিংটি ডাবল কোটেশনের মধ্যে রাখতে হয় সবসময়, যে কোনো স্ট্রিংকে আপনি ডাবল কোটেশনের মধ্যে রাখতে পারবেন। সো স্ট্রিং এর মধ্যে আমি এটা লাগাই দিলাম, এবং যেহেতু আমাদের এই লোড ইউআরএল এটা একটা স্ট্রিং খায়, একে যেটা দিবেন সেটা হচ্ছে একটা স্ট্রিং, জাস্ট একটা লিঙ্ক, এবং লিঙ্কটাকে স্ট্রিং আকারে থাকতে হবে। সো আমরা ওই যে আমাদের ইউআরএলটা আছে, ইউআরএল যেটা আছে সেই ইউআরএলটাকে এখানে বসাই দিতে পারি, একই কথাই হবে, সেম ভাবে কাজ করবে। এখন জাস্ট শুধু আমি এখানে এসে যতবার ইমেজ চেঞ্জ করব, এখানে অটো চেঞ্জ হয়ে যাবে, আমাকে এখানে চেঞ্জ করা লাগবে না। বিষয়টা বুঝতে পারছেন? এখন যদি আমি রিলোড করি, এখানে একই ইমেজ শো করবে। সো আমরা যদি এই পিকাসোকে আরো কয়েকটা জায়গায় ইউজ করতাম, চলেন আমরা আরো কয়েকটা ইমেজ ভিউ নেই। এভাবে আমরা একটা ইমেজ ভিউ, আরেকটা ইমেজ ভিউ নিচ্ছি। আমরা ধরেন 3টা ইমেজ ভিউ নিলাম, এবং ইমেজ ভিউ 2 এবং ইমেজ ভিউ 3 ইউজ করলাম এখানে। হুম, দেখেন আমাদের একই কাজ করছে। সো এখন আমরা এগুলো হাবিজাবি যেগুলো আছে এগুলো কেটে দেই। এখন আমরা যদি এই ইমেজ ভিউটাকে, আমরা যে পিকাসো ডট গেট ইমেজ ভিউগুলোকে আবার পরিচয় করা দিতে হবে। আমার এখানে ইমেজ ভিউ একটা আছে, আমার কমা কমা দিয়ে বাকিগুলো আমরা নিয়ে নেই, ইমেজ ভিউ 2 এবং ইমেজ ভিউ 3। এবং এখানে কি করতে হবে, ফাইন্ড ভি বাই আইডি দিয়ে বাকি দুটাকে আমার লিঙ্ক করাই ফেলতে হবে। সো লিঙ্ক করাই ফেললাম, এবং আমি নিচের দিকে এসে আমার পিকাসো থেকে আমি আরো 2টা ইমেজ ভিউ এখানে লোড করাই দিলাম। দেখেন হয়ে গেছে না? আমি আবার এখানে লোড করলাম, এখানে লোড করলাম হচ্ছে এটা, ঠিক আছে। 3টার মধ্যেই আমি একই ইমেজ লোড করলাম। এখন আমি যদি চাই 3টার মধ্যে আমাকে বারবার চেঞ্জ করা লাগবে না। আমি এক জায়গায় লিঙ্ক চেঞ্জ করব, 3 জায়গায় ইমেজ চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া। সো আমরা চলেন এবার নতুন একটা ইমেজ দিব, এই ইমেজটা আর দেখবো না। সো আমরা আহ, নতুন যে ইমেজটা দিব সেটা হচ্ছে, কি ইমেজ দেওয়া যায়, চলেন টেস্ট এটাই দেওয়া যায়, এই সবুজটা দেওয়া যায়, এটাকে আমরা দেখতে চাই। কপি লিঙ্ক অ্যাড্রেস দিয়ে আমরা আগে দেখি এটা আসলে ওপেন ইমেজ ইন নিউ ট্যাবে গেলে এটা আসলে জেপিজি বা পিএনজি কিছু একটা পাওয়া যায় কিনা। ইয়েস, আমরা জেপিজি বা পিএনজি এরকম কিছু একটা পাচ্ছি। ওকে, সো আমরা এটা এখন এটার ভিতর লোড করব। আগে আমরা যে অ্যাপসটা রান করেছিলাম সেটা আগে কত দূর প্রসেস কি সেটা আগে দেখে আসি। ওটা তো আমরা বিল্ডে দিয়েছিলাম, এটা এখনো বিল্ড হচ্ছে।
দেখেন ইমেজটা 3 জায়গায় চলে আসে, যদিও আমরা কি এটা স্ক্রল ভিউ এর মধ্যে নিয়েছিলাম, যদি এটা স্ক্রল হচ্ছে দেখছি, হ্যাঁ স্ক্রল ভিউ এর মধ্যে নিয়েছিলাম, 3 জায়গায় ইমেজ চলে আসছে। এখন চলেন এটাকে আমরা একটা লিঙ্ক জাস্ট চেঞ্জ করব, 3 জায়গাতেই চেঞ্জ হয়ে যাবে। সো প্রথমে আমরা যে প্রসেসে কাজ করেছিলাম সেভাবে করতে গেলে আমাদেরকে আলাদা আলাদাভাবে 3 জায়গায় চেঞ্জ করতে হতো। সো এখন আমাদের এক জায়গায় চেঞ্জ করলে সব হয়ে যাচ্ছে। এখানে উপরে জাস্ট ইউআরএল ভেরিয়েবলের মধ্যে আমরা ভ্যালুটা দিয়ে দিয়েছি। এখন এই ভ্যালুটা আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি প্রজেক্টের। এবং মনে রাখবেন এই যে ওভাররাইট ইমপ্লিমেন্টেশন মেথড, এর উপরে আপনি যেটা ইউজ করবেন সেটা পুরো প্রজেক্টের যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন। এখানে যে সমস্ত ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করবেন ওপরে, এর উপরে যে ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করবেন সেগুলো পুরো প্রজেক্টের যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। আর এগুলোর নিচে যে ইয়াগুলো ইউজ করবেন সেগুলো শুধুমাত্র এইখানেই ইউজ করতে পারবেন, এই নিচের দিকে বা যে ব্র্যাকেটের মধ্যে। সাপোজ আমি যদি এই বাটন অ্যাডের মধ্যে কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, তাহলে শুধুমাত্র এই বাটন অ্যাডের মধ্যে আমরা ইউজ করতে পারবো, বাট এই ব্র্যাকেটের মধ্যে ইউজ করতে পারবো, বাইরে গেলে আর কাজ করবে না। ঠিক আছে? আর যখন আমরা গ্লোবালি ডিক্লেয়ার করবো, এটাকে বলে গ্লোবালি ডিক্লেয়ার করা। সো গ্লোবালি যখন ডিক্লেয়ার করবো তখন পুরো প্রজেক্টের যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারবো, অর্থাৎ এই মেন অ্যাক্টিভিটির যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারবো। ঠিক আছে? এই যে ইমেজটা আচ্ছা চেঞ্জ হয়ে গেছে। সো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পারছেন। আজকে এটাই থাক। আমরা নেক্সট ক্লাসে আরও কিছু জিনিসপাতি দেখার চেষ্টা করব, এবং নেক্সট ক্লাসের দিকে আমরা হচ্ছে কার্ড ভিউ এবং অন্যান্য যাবতীয় যে বিষয়গুলো আছে ডিজাইনের দিকে, হালকা একটু ডিজাইন দিকে ফোকাস করবো। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখাই দিই, সেটা হচ্ছে প্লেস হোল্ডার এবং প্রি লোডার। প্লেস হোল্ডার যেটা, সেটা হচ্ছে এখানে আমরা যদি দেই ডট, আমরা দেখেছি প্লেস হোল্ডার নামে কিছু একটা ছিল, রাইট? সো জি প্লেস হোল্ডার যেটা, এটা ইরোর দিচ্ছে কেন? প্লেস হোল্ডার তো ইরোর আসার কথা না। আচ্ছা, আমরা এখানে ডট, আমরা কি দিতে পারি, ডট প্লেস হোল্ডার এরকম কিছু দিতে পারি। সো এটা যেটা আমাদের সাজেশন দিচ্ছে সেরকমটা ইউজ করি। তারপরে আমাদেরকে ইরোড দিচ্ছে, ইরোড দেওয়ার কারণটা মেবি আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও হতে পারে, আমরা একবার একটু এটা ক্রস চেক করে নিয়ে আসি। প্লেস হোল্ডার, ইয়া। সো এটা মেবি আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর কারণেই হতে পারে, বাগের কারণে। সো আপনারা এটা একটু ট্রাই করে দেখবেন যে আপনাদের সেম ইরোর আসছে কিনা। যদি সেম ইরোর আসে সেক্ষেত্রে এটা চিন্তা করে দেখতে হবে যে কি প্রবলেম, নাকি ভার্সনে কোনো প্রবলেম আছে। সো একই প্রবলেম দিচ্ছে। প্লেস হোল্ডার দিলে আমরা যদি এখানে আইসি লান্সার ব্যাকগ্রাউন্ড বা সামথিং কিছু একটা দেই, একই প্রবলেম দিচ্ছে। অ্যান্ড আমরা যদি এরর দেই ডট এরর, এররটা ঠিকঠাক মতো কাজ করছে, বাট আমাদের প্লেস হোল্ডারটা ঠিকঠাক মতো কাজ করছে না। সো সাপোজ এররটা আমরা দেখি, প্লেস হোল্ডারটা আমরা একটু পরে দেখি। ও সরি, আমারই ভুল। এখানে প্লেস হোল্ডার বা এররটাকে আমরা লোডের পরে ইউজ করতে হবে, ইনটু ইমেজ এর পরে ইউজ করলে তো লাভ নাই। কারণ হচ্ছে ওটা লোড হওয়ার পরে তো আর প্লেস হোল্ডার দিয়ে কাজ নাই, তাই না? সো আচ্ছা এটা আপনি যদি ইমেজ এর মধ্যে যেটা লোড হয়ে গেছে সেটার পরে তো আর ইউজ করে লাভ নাই। তো আমাদেরকে এটা যেটা স্বাভাবিক। ইউজ করি প্লেস হোল্ডার বা সেটা হচ্ছে ওই ইমেজ ভিউ এর মধ্যেই আগে ইউজ করতে হবে, যে এবার আর কোনো প্রবলেম নাই। ঠিক আছে? সেটা হচ্ছে আমরা আইসি লেন্সার ব্যাকগ্রাউন্ড, বা আমরা এখানে টেস্ট ইমেজটা দিতে পারি। টেস্ট ইমেজটা দিলাম, এবং এখানে ইরোরে যদি বলি আমরা আইসি লেন্সার ব্যাকগ্রাউন্ড এটা দিয়ে দিলাম। সো দেখেন, যদি আমাদের যতক্ষণ পর্যন্ত ইমেজটা লোড হবে ততক্ষণ পর্যন্ত এটা টেস্ট ইমেজটা দেখাবে। অর্থাৎ আপনি এরকম এখানে টেস্ট ইমেজের জায়গায় যে কোনো একটা লোডিং অ্যানিমেশন দেখাইতে পারেন, অথবা অন্য কিছু দেখাতে পারেন। যদি কোনো ইরর হয় সেক্ষেত্রে আমাদের এই এই এরকম একটা কিছু দেখাবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে নীল কালারের কিছু একটা এরকম কিছু দেখাবে। সো ইররটা কিভাবে হবে? ইররটা হতে পারে যদি আমাদের নেটওয়ার্ক কানেকশন না থাকে, বা আমরা যদি লিঙ্কটা ভুল করি। চলেন লিঙ্কটা আমরা ভুল করে দেখবো, এবার একটু রান হোক, তারপর আমরা ইচ্ছা করে লিঙ্কটা ভুল করে দিয়ে দেখবো যে এই দুটা কাজ করে কিনা। সো আগে প্লেস হোল্ডার কাজ করবে, তারপরে ইররটা কাজ করবে। যদি আমি যাই তারপর না ওটা আমি কেন বলবো, এটা তো প্রশ্ন ছেড়ে দিলাম। আমার এখন প্রশ্ন দিকের গাইডে চলে আসছে, কোনটা আচ্ছা, বেশি আপনাদের পছন্দ। যে কোনো একজনের মাইক্রোফোন অন আছে, খুব সাউন্ড হচ্ছে, এটা একটু অফ করেন। এটা খুবই ফাস্ট লোড হয়ে গেল, দ্যাটস ওয়াই এই আমরা প্লেস হোল্ডারের বিষয়টা দেখতে পারলাম না। যদি আমাদের ইন্টারনেট কানেকশন দুর্বল থাকে তাহলে এই প্লেস হোল্ডারের বিষয়টা খুব ভালোভাবে দেখা যায়। সো এটা খুবই ফাস্ট লোড হয়েছে, এবং এটার একটা কারণ হচ্ছে আমাদের অ্যাপসের মধ্যে কিছু ডেটা আগে থেকে সেভ হয়ে আছে। চলেন আমরা অ্যাপসের ডেটাগুলোকে আগে রিমুভ করি। এই যে স্টোরেজের মধ্যে বেশ কিছু দেখেন, আমাদের অ্যাপসের সাইজ হচ্ছে 22 MB, বাট
আমাদের টোটাল ডেটা হয়ে আছে কত 24 এমবি। দ্যাট মিন্স আমাদের এক্সট্রা কিছু ডেটা অ্যাপ সেভ করে রাখছে যেটা অ্যাপসের ফাস্ট কাজ করার জন্য। সো আমরা এটার ক্যাশটাকে ক্লিয়ার করব এবং স্টোরেজটাকে ক্লিয়ার করব। এতে করে আমাদের অ্যাপসটা মেইন ফরম্যাটে ফিরে আসবে 22 এমবি 22 এমবি। এখন আসেন, এখন যদি আমরা এই অ্যাপসটাকে রান করি, আশা করছি আমরা প্লেস হোল্ডারটা দেখতে পারবো। ইন্টারনেট স্পিড যতই ফাস্ট হোক, এক এক পলকের জন্য হলেও প্লেস হোল্ডার দেখতে পাওয়ার কথা, যদি ইন্টারনেট স্পিড খুব দ্রুত এটা লোড করে না ফেলে। চলেন দেখা যাক। ইয়েস, আপাতত টেস্ট ইমেজ কেটা ছিল, আমাদের কি এখন এটা রান হওয়ার কথা ছিল নাকি অন্যটা রান হওয়ার কথা ছিল? আচ্ছা চলেন আবার একটু রান করে দেখি অ্যাপসটা। আমরা কি সবুজটা ইউজ করছিলাম না, এটা লালটা ইউজ করতেছিলাম? ইয়া, এই যে একটু সময়ের জন্য দেখা গেল, দেখতে পাচ্ছেন? দেখতে পাইছেন এই যে টেস্টের যে ইমেজটা, এটা একটু সময়ের জন্য আমরা দেখতে পাইছি, অল্প কিছু সময়ের জন্য। এটা কি নোটিস জি, করছেন? দেখা গেছে ভাই। আচ্ছা, এখন আসেন চলো আমরা হ্যাঁ, ইরোর হ্যাঁ। করি, ইরোর দিয়ে দেখি। এই জেপিজির জায়গায় আমরা এখানে সামহাও কিছু একটা দিয়ে দিলাম, 1 দিয়ে দিলাম, টেস্ট 1 এরকম কিছু। সো এই নামে কোনো লিঙ্ক আবার আছে কিনা কি দেখতে হবে। যদি লিঙ্ক থেকে থাকে তাহলে কিন্তু ওই ইমেজটা লোড হয়ে যাবে। সো না, এ নামে কোনো লিঙ্ক নাই। সো আমরা মেবি আমাদের ইরোরটা আমরা দেখতে পারবো। দেখা যাক। প্রথমে টেস্ট দেখালো, তারপরে যে ইরোরটা দেখাচ্ছে। ইরোরের জন্য আমরা ইমেজটা সেট করছিলাম, এটা দেখাচ্ছে। এখন আপনারা ইমেজ না সেট করে সুন্দর করে করতে পারেন যে সাম অ্যান ইরোর অকার্ড বা ইন্টারনাল সার্ভার প্রবলেম এরকম কিছু একটা লিখে দিতে পারেন এখানে সুন্দর করে, ঠিক আছে? ইমেজের মধ্যে কিছু একটা লিখে এটা লোড করতে পারেন। বুঝতে পারছেন? এটা আপনাদের ক্রিয়েটিভিটির উপর নির্ভর করবে। সো আগামীকালকে আপনাদের কাজ হচ্ছে যতগুলো ইমেজ ভিউ ইউজ করছেন বা এতদিন পর্যন্ত যা শিখছেন এটার উপর ডিপেন্ড করে আপনি আপনার ক্রিয়েটিভিটিকে কাজে লাগে একটা হাউস বানাবেন যেটা ফাংশনাল, এবং ইমেজটাকে আপনি অনলাইন থেকে লোড করতে পারেন এবং যে কোনো সময় ভ্যারিয়েবলের মাধ্যমে চেঞ্জ করতে পারেন। এই টেক্সট ভিউ হাবি যাবি যেটা যেটা শিখছি এটার মধ্যে আগামীকালকে আমরা কার্ড ভিউ শিখবো। কার্ড ভিউ দিয়ে কীভাবে প্রফেশনাল মানে ডিজাইন করা যায়, বা কার্ড ভিউ দিয়ে সুন্দরভাবে একটা এলিমেন্টকে কীভাবে ডিজাইন করা যায়, এগুলো আমরা দেখবো। সো এটা আজকে এখানে শেষ করছি, আমাদের টাইমসও মেবি শেষের দিকেই। ভাইয়া ওই প্লেস হোল্ডারে কি আমরা অ্যানিমেশন ইউজ করতে পারবো, তাই না? হ্যাঁ, প্লেস হোল্ডারে পরে অ্যানিমেশন ইউজ করতে পারবেন। এটার জন্য আপনারা যেটা করবেন, এই গুগল থেকে জিআইএফ ফরম্যাটের কিছু ডাউনলোড করবেন। আর জিআইএফ ফরম্যাটের ইমেজগুলো ডাউনলোড করবেন। জিআইএফ ফরম্যাট বোঝেন তো? জি ফরম্যাট। আমি একটু তারপরে দেখাই। লোডিং, এখানে লিখবেন লোডিং অ্যানিমেশন, লোডিং অ্যানিমেশন জিআইএফ। এই যে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন পাওয়া যায়। আমার কাছে বেশ কিছু ছিল, এই যে এগুলো আছে। এটা যদি ইউজ করেন দেখবেন যে এখানে অনেকগুলো অ্যানিমেশনটা পুরোপুরি লোড হলে দেখবেন এটা ঘোরে, এরকমভাবে ঘোরে। বা এই যে এগুলো আছে, এগুলো ঘোরে। সেগুলো যখন আপনি ইনস্টল করবেন বা ইয়ে করে আপনার যে ড্রয়াবলের মধ্যে এনে রাখবেন, ওগুলো ডাউনলোড করে এনে যে ড্রয়াবলের মধ্যে রাখবেন, রিসোর্স থেকে এনে এই ড্রয়াবলের মধ্যে এনে রাখবেন। রাখার পরে এই যে ইমেজটা এখানে ধরাই দিলেন না লিঙ্কটা, আর আর্ট ডট ড্রয়াবল ডট, এই যে আইসি লান্সার দিলাম, এখানে জাস্ট ওই ইমেজটার নাম দিবেন, তাহলে এটা কাজ করবে। সুন্দর। জি ভাই। আমরা যে এটা দেখি, এটা এটা কেমন কাজ করে, এটা এটা মোটামুটি প্রফেশনাল মানের একটা ইয়ে আছে। এই যে এটা সুন্দর আছে মোটামুটি, এটা ইউজ করতে পারেন লোডিং এর জন্য। আমার কাছে একটা ছিল, একটা বিলাই দৌড়াই, এটা ভালো লাগে আমার। একটা বিলাই দৌড় মারে লোডিং করে। এই ফোল্ডারটা আপনাদেরকে আমি থাকলে দিয়ে দিচ্ছি গ্রুপে। আমার কাছে আছে কিনা দেখি, এখনো আমার কাছে সেভ করা ছিল এগুলো। তারপর আমি বেশ কিছু রিসোর্স আপনাদেরকে দিয়ে দিব নি, যখন ওই যে অ্যানিমেশন যখন শিখাবো আপনাদেরকে, অ্যান্ড্রয়েডে অ্যানিমেশন যখন অ্যানিমেশন নিয়ে যখন কাজ করব, তখন বেশ কিছু অ্যানিমেশন ফাইল আপনাদেরকে আমি দিয়ে দিব। সো এটা মেবি আছে হচ্ছে ডেভেলপমেন্টের মধ্যে কম্পোনেন্টস, ইমেজ অ্যান্ড আইকন। এই যে ইরোরের জন্য এটা ইউজ করতে পারেন, 500 ইন্টারনাল সার্ভার ইরোর। এই যে দেখেন একটা সুন্দর অ্যানিমেশন এখানে আছে, এটা আমি দিয়ে দিবনি ইরোরের জন্য। এবং
লোডিং এর জন্য এখানে আমার কাছে ছিল, সাপোজ এটা অ্যানিমেশনের মধ্যে আছে, দেখি খুঁজে পাই কিনা, পাইলে আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। না এখানে তো নাই। একটা অ্যানিমেশন খুবই সুন্দর চমৎকার অ্যানিমেশন ছিল আমার কাছে, একটা বিলাই দৌড়ায়, দেখতে সুন্দর লাগে। এই যে পেয়েছি লোডিং অ্যানিমেশন, এই যে এটা, এই যে এই তিনটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। আর একটা কই, ইরোরেরটা কই দেখলাম জানি। আপনি যে এটা ইউজ করতে পারেন ইরোরের জন্য, অথবা ইরোরের জন্য যে 500 ইন্টারনাল সার্ভার ইরোর, এটা ইউজ করতে পারেন। ঠিক আছে, এগুলো ইউজ করতে পারেন। আমি এগুলো সবগুলো সিলেক্ট করে রাখছি, আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি এগুলা। সো আমাদের কলটাও কিছু সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। সো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আমরা ফাইলগুলো দিয়ে দিচ্ছি, আপনারা এগুলো নিয়ে কাজ শুরু করেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমাদের কাছে কতটুকু আছে, 10-15 মিনিটের মধ্যে, 5-10 মিনিটের মতো আছে মেবি। ভাইয়া ওই যে গতদিন আমাদের যে এআই এর যে সাজেশন আসছিল না ইয়েতে জি মিরক্যাটে আর কি, ওটা পরে ভাইয়া জিমিনিতে সাইন ইন করার পরে চলে আসছে আর কি। আচ্ছা, মানে জেমিনিতে সাইন ইন করা ছিল না, দ্যাটস ওয়াই হতে পারে। হ্যাঁ, এটাও প্রবলেম হতে পারে। হ্যাঁ হ্যাঁ, দেখলাম আচ্ছা যে আসছে বলে। ঠিক আছে। আচ্ছা, এআই আজকে দেখাইতে চাইছিলাম, বাট এআই তো আমাদের প্রয়োজনই পড়লো না, কারণ এটা তো বেসিক লেভেল এখান থেকেই দেখা গেল। বাট আপনারা এআই, এটার জন্য এআই প্রয়োজন পড়বে না যদিও। তারপর আমি ভাবছিলাম যে এটা এআই দিয়ে আপনাদেরকে দেখাবো, বাট এটা তো এভাবেই হয়ে গেল, দেখানোর প্রয়োজন হলো না। সো আগামী ক্লাসে বা সামনের দিক থেকে আমরা আস্তে আস্তে এআই এর দিকে আহ, কাজগুলো দেখবো, বা প্রম্পটগুলো কিভাবে করে নেওয়া যায় এগুলো দেখবো। ঠিক আছে, জি ভাইয়া, জি, ঠিক ঠিক আছে। আছে। ওকে।